ইডির জালে নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড সুজিত বসু। সুজিতের থেকে কি কি লিঙ্ক পেতে চাইছে ইডি? কোন কোন প্রভাবশালীদের প্রশ্রয়ে এত বেপরোয়া সুজিত বসু? এবং যে যে প্রশ্নগুলো এখানে উত্তর খোঁজার চেষ্টা করব তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুজিতের দুর্নীতির অর্থের ভাগ কারা পেতেন, কয়লা, শিক্ষা, আবাসন, তোলাবাজি, আর কোন কোন নেতা মন্ত্রী এবার জালে উঠতে চলেছেন। সুজিত বসুকে গ্রেপ্তার করা হয় এবং গতকালকের পর থেকেই সেই সমস্ত নেতা মন্ত্রীদের বুক ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে যারা প্রাক্তন এই মুহূর্তে কিন্তু দুর্নীতিতে নাম জড়িয়েছে এবং তারা নিজেরা অন্তত জানেন যে তারা কি করেছেন। কোন কোন প্রভাবশালীর হাত তাদের মাথার উপর রয়েছে, তারা নিজেরা কি কি করেছেন, কত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তারা করেছেন, এরপরে কোন কোন দপ্তরগুলো রয়েছে তালিকায় সবচেয়ে ভালো সেই দপ্তরের প্রাক্তন মন্ত্রীরা জানেন। মিডলম্যান যদি কেউ থাকেন তারা জানেন, লিঙ্কম্যান যদি কেউ থাকেন তারা জানেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলা যখন শিক্ষা দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে, অয়নশীলের নাম উঠে আসছে, আর সেই সময় অয়নশীলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ডাস্টবিনে একটি চিরকুট থেকে সুজিত বসুর নাম পাওয়া যায় এবং তারপরেই দেখা যায় যে পুরো নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ, আর তাতে নাম জড়ায় সুজিত বসুর। পরবর্তী ক্ষেত্রে একাধিকবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ এবং অসঙ্গতি মেলায়, তার উত্তরে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হলো সুজিত বসুকে। এই জায়গায় দাঁড়িয়ে যে যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছিলাম, একটু বিশদে সেগুলোর ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। নিউজরুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, সরাসরি চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, সুজিত বসুর গ্রেপ্তারি প্রাথমিকভাবে একটু জানবো যে তাৎপর্যের জায়গাগুলো ঠিক কোন কোন তাৎপর্য রয়েছে সুজিত বসুর গ্রেপ্তারির পেছনে। গুরুত্বপূর্ণ বিষয় দেখো, তুমি যেটা বলছো যে কোথায় কোথায় তাৎপর্য রয়েছে, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন আমরা নিউজরুম করছি, ব্যবহার করছি, তখন যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে একে একে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা বা প্রাক্তন মন্ত্রী তারা নাকি অসুস্থ হয়ে পড়ছেন, তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হচ্ছেন, বাড়িতে নিজেকে আবদ্ধ করে ফেলছেন। এবং সেই সময় আমরা নিউজরুম করছি যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একে একে বিভিন্ন নেতাকে ডাকছেন, তাদের অসঙ্গতি দেখালে অ্যারেস্ট করছে। তাহলে যে প্রশ্ন তুমি করছিলে যে কোথায় কোথায় এই ডিসঅর্ডারগুলো এসছে, এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝার প্রয়োজন দর্শকদের জন্য, যে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই সম্পর্কে বলা হতো যে যেন এটা বিদেশি কোনো তদন্তকারী সংস্থা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই বলতেন যে ওরা এসছে, বাইরে থেকে এসছে, কিন্তু এটা দেশের এক একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি। ফলে যে মুহূর্তে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো এবং সরাসরিভাবে এখানে কেন্দ্রের বা বাকি দেশের সঙ্গে যেন পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপিত হলো, সেই সময় থেকে আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই বা একাধিক যারা এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, তারা আর বিদেশি রইল না বা কোনোদিনই ছিল না, তারা এদেশেরই ছিল এবং এই রাজ্যের দুর্নীতির ক্ষেত্রে তারা অবাধ হলো। এবং অনেকেই ফলো করবেন যে অনেকটা গতি বেড়ে গেছে। এই গতি বাড়ার কারণটা কি? গতি বাড়ার কারণটা হলো জনমত। মানুষ চাইছেন যে দুর্নীতি পরায়ণ যারা তৃণমূল নেতা মন্ত্রী, যারা দীর্ঘদিন 15 বছর ধরে মানুষের রক্ত শোষণ করে, তাদের প্রত্যেককে এবার সামনে নিয়ে আসা হোক। যে কারণে সেন্ট্রাল এজেন্সিগুলো ঠিক অনেকটাই যেন সেভাবে কাজ করছে। এক্ষেত্রে টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এটাই যে আগে যখন, কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিজে কোনো অভিযোগনামা দাখিল করতে পারে না, তাকে এফআইআরের উপর দাঁড়িয়ে সেটাকে রুজু করতে হয়। এর আগে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ তারা এফআইআর দায়ের করতে গড়িমসি করতো, ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা রেকি করে রাখলেও এগোতে পারতো না। এবার থেকে সেই সমস্যা রইল না। এবার মনে করা হচ্ছে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ অসংখ্য এফআইআর তার বিভিন্ন পোস্টপোল ভায়োলেন্স হোক বা দুর্নীতির ক্ষেত্রে হোক, পুরনিয়োগ দুর্নীতি হোক, স্কুল শিক্ষা দুর্নীতি হোক, তারা একের পর এক করবে এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেগুলোর উপর ইসিআইআর অন করে তারা তদন্তকে অনেক প্রসারিত করবে। যে বিষয়টা উঠে আসছে, যে প্রশ্ন উঠছে যে সিবিআইয়ের তরফে বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে তারা কি করবেন, এই প্রশ্ন যেমন উঠছে, তার পাশাপাশি এই প্রশ্নটা উঠছে যে কোন কোন কেসে, কোন কোন গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে
নতুন করে খাতা খুলতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি কোন কোন ক্ষেত্রে নতুন করে তাদের অভিযোগনামা শুরু করতে চলেছে, তার খাতা খুলছে, ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে এটা বোঝার প্রয়োজন যে সুজিত বসু, যিনি পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মাস্টার মাইন্ড, সেই সুজিত বসুর ক্ষেত্রে কি ক্লুজ পাওয়া গেছিল। এবং দেখবে সুজিত বসুর ক্ষেত্রে তার যে বাড়িতে রেড হয়েছিল, তার বিভিন্ন অফিসে হয়েছিল, ছেলের রেস্টুরেন্টে হয়েছিল, সেগুলো থেকেই প্রচুর পরিমাণে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছিল। এবং এটা বলে রাখার প্রয়োজন, যদিও তদন্ত শুরু হবে বা চলছে, সুজিত বাবুর ছেলে যিনি কোর্টেও গেছেন, সমুদ্র বসু, আশ্চর্যজনকভাবে সেও এই কেসের অন্যতম মাস্টার মাইন্ড। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে নেতা নিজেই ক্রাইমটা করে থাকেন, বাকিরা তাকে অনুসরণ করেন বা তারা মানি কাস্টোডিয়ান হন। কিন্তু যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে সমুদ্র বসু তিনিও একটা বড় মাপের দুর্নীতি করেছেন, সুজিতবাবুর ছেলে, তিনিও প্রসিড অফ ক্রাইমের সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন। ফলে পরবর্তী ক্ষেত্রে যে সমুদ্র বসুকেও এভাবে জেলে আসতে হয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই বলে একটা অংশ দাবি করছে। এবং পাশাপাশি নিতাই দত্ত, সুজিতবাবুর রাইট হ্যান্ড, যাকে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার বয়ান নিয়েছে। এই পর্বে এসে এই নিতাই দত্ত, তাকে খোঁজা হচ্ছে, তিনি হয়তো গা ঢাকা দিয়েছেন। অনেকে মনে করছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা মনে করছেন যে নিতাই দত্তের বয়ান নতুন করে পাওয়া গেলে সেই গোটা তদন্তের মোড় ঘুরিয়ে দেবে।